আজ আমাদের সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। চ্যাপ্টার নাম হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। পুরো চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারের যৌগগুলি সম্পর্কে একটু আলোচনা। সবার আগে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত RCHO, তাকে আমি এভাবে দেখাতে পারি। এটা হচ্ছে অ্যালডিহাইড। অনেক উদাহরণ দিতে পারি। HCHO, তোমরা নিচে নাম লিখবে, আমি প্রতিটার নাম লিখছি না, তোমরা কিন্তু নাম লিখবে যখন নোট ডাউন করবে, নিচে নাম লিখবে। ফর্মালডিহাইড, HCHO মানে ফর্মালডিহাইড। CH3CHO মানে অ্যাসিটালডিহাইড। বেঞ্জিন বলয় CHO মানে বেনজালডিহাইড। এই হচ্ছে তোমার অ্যালডিহাইড। কয়েকটি অ্যালডিহাইডের উদাহরণ দিলাম এবং তার স্ট্রাকচার হচ্ছে এরকম। এখানে আর মানে কোনো একটা অ্যালকিল গ্রুপ বা হাইড্রোজেন, যেমন ফর্মালডিহাইডের ক্ষেত্রে আর মানে H, অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আর মানে CH3, বেনজালডিহাইডের ক্ষেত্রে আর মানে বেনজিন রিং। এখানে খেয়াল করো, এই কার্বনটি কিন্তু sp2 সংকরায়িত, sp2 হাইব্রিডাইজড। মনে থাকে কেন? এই কার্বনটা হচ্ছে অসম্পৃক্ত কার্বন, মানে sp2 হাইব্রিডাইজড। এখন অন্য একটা যৌগ সম্পর্কে আবার তারপরে ভাবে চলে আসে, সেটা হচ্ছে কিটোন। এটা তাহলে অ্যালডিহাইড, এখানে লিখলাম অ্যালডিহাইড। এবার লিখবো কিটোন। কেন কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে সেরকম কিন্তু পার্থক্য নেই। অ্যালডিহাইডের হাইড্রোজেনটাকে সরিয়ে দাও, তার জায়গায় কোনো একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ নিয়ে আসো, তাহলেই কিটোন পাবো। আর সি ডবল বন্ড ও, এইচ এর জায়গায় তুমি আর নিয়ে আসো, তাহলেই এটা হবে কিটোন। পার্থক্য কিছুই না, সব এক, শুধু হাইড্রোজেনের জায়গায় আর। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া যাক। প্রথম উদাহরণ হচ্ছে অ্যাসিটোন। নিচে নাম লিখবে তোমরা, CH3COCH3, এটা হলো অ্যাসিটোন। বেঞ্জিন বলয় COCH3, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনোন। বেঞ্জিন বলয় বেঞ্জিন বলয়, এর নাম হচ্ছে বেনজোফেনোন। এরকম আরো অনেক আছে, জাস্ট তিনটে করে এক্সাম্পল দিচ্ছি। এখানে বলা বাহুল্য যে এই কার্বনটাও কিন্তু একইভাবে sp2 হাইব্রিডাইজড। নেক্সট চলে আসছি কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড বা অন্যান্য যৌগেরও স্ট্রাকচার একই রকম, সেম। অ্যালডিহাইডের হাইড্রোজেনের জায়গায় আর চলে এসছে, তো কিটোন। আর এই অ্যালডিহাইডের হাইড্রোজেনের জায়গায় যদি OH গ্রুপ চলে আসে, তাহলে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওই হেডিংটা করা দরকার ছিল, হেডিংটা এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করছি এখানে। তাহলে হাইড্রোজেনের জায়গায় আর আসলে কিটোন, হাইড্রোজেনের জায়গায় OH গ্রুপ আসলে কার্বক্সিলিক অ্যাসিড। এর কয়েকটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো HCOOH মানে ফর্মিক অ্যাসিড। যেমন হাইড্রোজেনের জায়গায় এখানে আর এর জায়গায় H হবে, তাহলে ফর্মিক অ্যাসিড। আর এর জায়গায় যদি CH3 হয়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড। আর এর জায়গায় যদি বেঞ্জিন বলা হয়, তাহলে বেনজোইক অ্যাসিড। এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এর কয়েকটা উদাহরণ। এরপর চলে আসি পরের প্রসঙ্গে। পরের প্রসঙ্গ বলতে এই টাইপের পরের যৌগটা, এই টাইপের মানে এবার যে যৌগগুলি নিয়ে আলোচনা করব সেগুলি কিন্তু সবাই মনে রাখবে এই কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে পাওয়া যায়, তাই বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের সঞ্জাত যৌগ। যেমন প্রথম যে যৌগটার নাম বলছি সেটা হচ্ছে RC≡O। তাহলে কি দাঁড়াচ্ছে? হাইড্রোজেনের জায়গায় যদি এবার নিয়ে আসো কোনো একটা অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি বলতে OR, তাহলে কিন্তু সেটা পাবো এস্টার। এটা হচ্ছে এখানে লিখলাম এস্টার, ESTER, এস্টার। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের পার্থক্য কি? এখানে একটা হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় কোনো একটা অ্যালকিল গ্রুপ এসছে, এটা হচ্ছে এস্টার। কয়েকটা উদাহরণ দেওয়া যাক, উদাহরণগুলি দেখো। যেমন ফর্মিক অ্যাসিড
এর মিথাইল এটা এখানে যদি এইচ লিখি তাহলে ফর্মিক অ্যাসিড, কিন্তু এইচ না লিখে যদি মিথাইল গ্রুপ লিখি তাহলে হচ্ছে এটা ফর্মিক অ্যাসিডের মিথাইল এস্টার, মানে মিথাইল ফরমেট নাম লিখবে তোমরা, মিথাইল ফরমেট। একইভাবে অ্যাসিটিক অ্যাসিড মনে করো তার মিথাইল এস্টার, তাহলে এটার নাম হবে মিথাইল অ্যাসিটেট। এগুলো সব ডাক নাম, আইউপিএসসি নাম নয়, ডাক নাম, মিথাইল অ্যাসিটেট। একইভাবে মনে করো অ্যাসিটিক অ্যাসিড তার ইথাইল এস্টার, মানে C2H5 লিখলাম, তাহলে এর নাম হবে ইথাইল অ্যাসিটেট। এইভাবে এস্টার গুলিকে চেনা হয়। নেক্সট চলে আসি আরেক প্রকারের যৌগ। দেখো অ্যালডিহাইডের হাইড্রোজেন সরিয়ে এবার নিয়ে আসছি অন্য একটা গ্রুপ, সেটা কি Cl। হাইড্রোজেন সরিয়ে Cl নিয়ে আসলাম, তাহলে এটাকে বলবো অ্যাসিড ক্লোরাইড। এখানে লিখছি তাহলে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। পার্থক্য কিছুটা দেখো তো, এখানে হাইড্রোজেনের জায়গায় Cl চলেছে, তাহলে অ্যাসিড ক্লোরাইড। একটা উদাহরণ দেওয়া যায়, CH3COCl এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, নাম লিখবে তোমরা। অ্যাসিটিক অ্যাসিড থেকে পাওয়া যায় তাই এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। একইভাবে বেনজোইক অ্যাসিড থেকে পাওয়া গেলে তাকে বলবো বেনজোইল ক্লোরাইড। বেনজোইল ওকার কিন্তু, বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড। এরপরে চলে আসি অন্য এক প্রকারের যৌগ, সেটা কি দেখো হাইড্রোজেন সরে Cl আসলে অ্যাসিড ক্লোরাইড, হাইড্রোজেন সরে যদি NH2 গ্রুপ আসে তাহলে তাকে বলবো অ্যাসিড অ্যামাইড। তাহলে এখানে লিখবো কি অ্যাসিড অ্যামাইড, AMID, অ্যাসিড অ্যামাইড। যেমন উদাহরণ হচ্ছে CH3CONH2 এর নাম হচ্ছে অ্যাসিটামাইড, অ্যাসিটিক অ্যাসিডের অ্যামাইড, তাই এর নাম লিখলাম অ্যাসিটামাইড। একইভাবে বেনজোইক অ্যাসিড থেকে যদি অ্যামাইড তৈরি করি তার এর নাম হচ্ছে বেনজামাইড, বেনজামাইড। এরকম আরেক রকমের যৌগ সম্পর্কে বলছি, তাহলে মোটামুটি আলোচনা কমপ্লিট হবে। হাইড্রোজেনটা সরে গিয়ে যদি ও COR, মানে দেখো তো হাইড্রোজেন সরিয়ে দিয়ে এরকমই আর একটা গ্রুপ আনলাম, হাইড্রোজেন সরিয়ে দিয়ে এরকমই একটা গ্রুপ আনলাম, তাহলে এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO, দেখো এই যে RCO মানে CH3CO, তার সাথে O আছে, আবার আরেকটা RCO মানে CH3CO। এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাহলে এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই হচ্ছে কয়েকটা যৌগের সাথে তোমাদের পরিচয় করা হলো এই চ্যাপ্টারের। এবার আমরা বিস্তৃতভাবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। মুছে দিলাম। দেখো এর পরের বিষয় আছে যেটা, সেটা হচ্ছে এটা মুছে দেওয়া হলো, সেটা হচ্ছে এই অ্যালডিহাইড কিটোন নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করবো। এবার প্রথম দিকটাতে আমি কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে কিচ্ছু বলবো না, কারণ এই চ্যাপ্টারের শেষের দিকে আছে কার্বক্সিলিক অ্যাসিড। প্রথমে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন, তাই আমি এই হেডিংটাও মুছে দিলাম। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে অ্যালডিহাইড কিটোন। তো এখানে লিখলাম দেখো অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন। দেখো দুজনের স্ট্রাকচার আমি অলরেডি দেখিয়েছি। একটা হচ্ছে RC⋯OH, আরেকটা হচ্ছে RC⋯OR। দুজনের মধ্যেই CO গ্রুপ আছে, তাই দুজনকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ। মনে থাকবে, কার্বনিল যৌগ। কেন? কারণ এদের মধ্যে কার্বনিল গ্রুপ মানে CO আছে, তাহলে কার্বনিল যৌগ বললে মনে রাখবে অ্যালডিহাইড এবং কিটোনের কথা বলা হচ্ছে। এবার অ্যালডিহাইড কিটোনের যেহেতু স্ট্রাকচার প্রায় হুবহু একই, শুধু হাইড্রোজেনের জায়গায় R থাকে, তাই এদের মধ্যে ধর্মের অনেক সাদৃশ্য, 90%-এর বেশি সাদৃশ্য থাকে। তবে কিছু ক্ষেত্রে পার্থক্যও থাকে। কিরকম? অ্যালডিহাইডগুলি কিন্তু কিটোন অপেক্ষা বেশি সক্রিয়। অ্যালডিহাইডগুলি ইজ মোর অ্যাক্টিভ দ্যান কিটোন, এবং অ্যালডিহাইডগুলি খুব সহজেই অ্যাসিডে জারিত হয়, কিন্তু কিটোনগুলি এইভাবে অত সহজে জারিত হয় না। তাহলে অ্যালডিহাইড কিটোনের ধর্ম একই,
তবুও দুটো পার্থক্য আছে। প্রথম কি, অ্যালডিহাইডগুলি কিটোন অপেক্ষা অধিক সক্রিয়, মানে এইগুলি বেশি অ্যাক্টিভ, এগুলো বেশি অ্যাক্টিভ এদের থেকে। আর অ্যালডিহাইডগুলি খুব সহজে জারিত হয়, যেটা কিটোন সহজে জারিত হয় না। এবার একটা কোশ্চেন, তোমরা কোশ্চেন আকারে লেখো, প্রত্যেকে যারা এই ভিডিও ফলো করছো কোশ্চেন আকারে লেখো, আমি বোঝাবো, তোমরা নোট ডাউন করবে। সেটা কি, অ্যালডিহাইডগুলি কিটোন অপেক্ষা অধিক সক্রিয় কেন? প্রশ্ন লেখো, অ্যালডিহাইডগুলি কিটোন অপেক্ষা অধিক সক্রিয় কেন? তার উত্তরটা এবার আমি বলছি। দেখো, এই দুজনার যদি স্ট্রাকচার তুলনা করো, দেখবে দুজনারই সি ডবল বন্ড ও এটা একটা পোলার বন্ড, মানে ধ্রুবীয় বন্ধন। কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় এই পাই বন্ডটা ও এর মাথায় চলে আসতে চায়। যদি এমনটা হয় তাহলে এই প্রান্তটা অধিক নেগেটিভ তড়িৎগ্রস্ত আর এই প্রান্তটা অধিক পজিটিভ তড়িৎগ্রস্ত। মানে এই কার্বনে আংশিক পজিটিভ চার্জ তৈরি হয় আর অক্সিজেনে আংশিক নেগেটিভ চার্জ তৈরি হয়, একইভাবে এখানেও তাই। সেটা কি, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই পাই বন্ডটা ও এর মাথায় চলে আসতে চায়, তাই এই প্রান্তটা হয় ডেল্টা মাইনাস আর এই প্রান্তটা হয় ডেল্টা প্লাস। এখন এদের দুজনের বিক্রিয়া তুমি ফলো করবে, আমি যখন চ্যাপ্টারটা পড়াবো, দুই ক্ষেত্রে দেখবে নিউক্লিওফাইল, কোন একটি নিউক্লিওফাইল আক্রমণ করবে। নিউক্লিওফাইল মানে কি, যার নেগেটিভ চার্জ আছে, সে কোথায় আক্রমণ করবে? অবশ্যই যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে। তাহলে কোথায় আক্রমণ করবে? দেখো, এইখানে অ্যাটাক করবে, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এবং পাই বন্ডটা সঙ্গে সঙ্গে এর মাথায় চলে যাবে, এইটাই নিয়ম। এইখানেও কিন্তু একইভাবে কোন একটা নিউক্লিওফাইল কিটোনের এই কার্বনে অ্যাটাক করার কথা, পাই বন্ডটা ও এর মাথায় চলে যাওয়ার কথা। এইভাবে এরা বিক্রিয়া অংশ নেয়, মাইন্ড ইট। এখন কথা হচ্ছে, যাদের ক্ষেত্রে এই নিউক্লিওফিলিক অ্যাটাকটা সহজে হবে সে তত সক্রিয়। খেয়াল করে দেখো, কিটোনের ক্ষেত্রে দুটি অ্যালকিল গ্রুপ তাদের প্লাস আই এফেক্টের দ্বারা, এটা বলে প্লাস আই এফেক্ট, ইলেকট্রন ঠেলে দেওয়ার বা ইলেকট্রন বিকর্ষণ করার যে প্রভাব তাকে বলে প্লাস আই এফেক্ট। দুটো অ্যালকিল গ্রুপ প্লাস আই এফেক্ট দ্বারা এই কার্বনের যে পজিটিভ চার্জ সেটাকে অনেকটা প্রশমিত করে দেয়। তাহলে কিন্তু এই কার্বনে আর বেশি একটা পজিটিভ চার্জ থাকে না, তাই নিউক্লিওফাইল সহজে কিন্তু এখানে অতটা সহজে অ্যাটাক করতে পারে না, কারণ এখানে তো পজিটিভ চার্জটা অনেকটা প্রশমিতই হয়ে গেছে দুটো অ্যালকিল গ্রুপের জন্য, তাই নিউক্লিওফাইল খুব সহজে অ্যাটাক করবে না। কিন্তু দেখো, এইখানে পজিটিভ চার্জটা কিন্তু অতটা সহজে প্রশমিত হয়নি, কারণ এখানে প্লাস আই এফেক্ট দেখাচ্ছে ঠিকই, এর মতো দুটো অ্যালকিল গ্রুপ নয়, একটি অ্যালকিল গ্রুপ। তাই এখানে যেহেতু পজিটিভ চার্জ থাকে, অধিক পরিমাণে পজিটিভ চার্জ থাকে, তাই সহজেই একটি নিউক্লিওফাইল এই কার্বনে আক্রমণ করবে এবং অ্যালডিহাইড সহজেই বিক্রিয়ায় অংশ নেবে। আরেকটা কারণ আছে, এটা তো গেল প্রথম কারণ। দ্বিতীয় আরেকটা কারণ বলছি, দ্বিতীয় কারণটা নোট ডাউন করবে। কি, দেখো, কিটোনের ক্ষেত্রে দুটি বড় বড় আকারের অ্যালকিল গ্রুপ কার্বনকে ঘিরে রেখেছে, তার ফলে এখানে স্টেরিক এফেক্ট বেশি কার্যকর হবে, তাই নিউক্লিওফাইল অত সহজে কিন্তু আক্রমণ করতে পারবে না স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। আর এখানে দেখো, একটা মাত্র অ্যালকিল গ্রুপ আর একটা হাইড্রোজেন, আকার খুব ছোট, তাই নিউক্লিওফাইল কিন্তু খুব সহজেই এই কার্বনে আক্রমণ করতে পারবে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারবে অ্যালডিহাইডকে। এই দুই কারণে অ্যালডিহাইড কিন্তু কিটোন অপেক্ষা অধিক সক্রিয়। এবার পরের আরেকটা প্রশ্ন বলছি, সঙ্গে সঙ্গে তোমরা এর পরের প্রশ্নটা লেখো, আমি বলছি। প্রশ্নটা কি, এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে, অ্যারোমেটিক অ্যালডিহাইডকে আমি লিখলাম মনে করো বেনজালডিহাইড, এবং অ্যারোমেটিক কিটোন মনে করো লিখলাম এখানে একটা আর গ্রুপ, তো আমি একটা পার্টিকুলার গ্রুপই বললাম, মনে করো সিএস। এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা অ্যারোমেটিক কিটোন। এরা কিন্তু আবার এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা অ্যালিফ্যাটিক কিটোন অপেক্ষা আরো কম সক্রিয়। মানে এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক কিটোন। এদের থেকেও এই অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক কিটোন আরো কম সক্রিয়। এর কারণটা কি দেখো, এখানে দেখো ডেল্টা প্লাস চার্জ আছে, এখানেও ডেল্টা প্লাস মানে আংশিক প্লাস চার্জ আছে। এই ক্ষেত্রে কিন্তু এই আংশিক পজিটিভ চার্জ প্রশমিত হবে রেজোনেন্সের দ্বারা। রেজোনেন্সের দ্বারা এই আংশিক পজিটিভ চার্জ প্রশমিত হবে। তার ফলে কি, এই কার্বনে
আর নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতেই পারবে না। দেখো এই সমস্ত ক্ষেত্রে কার্বনের আংশিক পজিটিভ চার্জ প্রশমিত হয়েছিল প্লাস আই এফেক্টের দ্বারা, আর গ্রুপগুলি প্লাস আই এফেক্ট দ্বারা। আর এক্ষেত্রে কিন্তু আংশিক পজিটিভ চার্জ প্রশমিত হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে নয়, কিসের কি এফেক্টের সাহায্যে? রেজোনেন্স এফেক্টের দ্বারা। আর রেজোনেন্স এফেক্ট খুব বেশি সক্রিয়, বেশি কার্যকারী, তাই এর পজিটিভ চার্জ একদমই কমে যায়, মানে এর কার্বনগুলির আংশিক পজিটিভ চার্জ অনেকটাই প্রশমিত হয়ে যায়। তাই সহজে নিউক্লিওফাইল কিন্তু সহজে এই কার্বনগুলিতে অ্যাটাক করতে পারে না। এই কারণে অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন এদের থেকেও কম সক্রিয়। এরপরে চলে আসবো পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুত প্রণালী। তাহলে হেডিং করলাম, দেখো অ্যালডিহাইড ও কিটোন এর প্রস্তুত প্রণালী, প্রিপারেশন প্রসেস অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। কয়েকটা প্রসেস আমি বলে যাচ্ছি, তোমরা নোট ডাউন করো, অনেকগুলো প্রসেস আছে। তবে একটা কথা বলি, অ্যালডিহাইড আর কিটোনের কিছু কমন প্রসেস আছে, আমি এক জায়গাতেই সব আলোচনা করে দেবো। তো সবার প্রথমে যদি কোনো একটা 1 ডিগ্রি অ্যালকোহল নাও, 1 ডিগ্রি অ্যালকোহল, তাকে এজি চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করছো, এজি চূর্ণ, এখানে লিখলাম এজি চূর্ণ মিশিয়ে বায়ুতে 250 ডিগ্রি সেলসিয়াসে যদি হিট করো, 250 ডিগ্রি সেলসিয়াসে যদি হিট করো, তাহলে বাতাসের অক্সিজেনের সাথে প্রাইমারি অ্যালকোহলের বিক্রিয়া হয়। বাতাসের অক্সিজেনের হাফ O2 লিখলাম, মানে একটা অক্সিজেন পরমাণু বিক্রিয়া হয়ে এইখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে জল হিসেবে বেরিয়ে আসবে এবং পাবো দেখো অ্যালডিহাইড, RCHO। এই পদ্ধতিতে শুধু কিটোন তৈরি, শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করা যায়, কিটোন নয়। এক নম্বর প্রসেস কমপ্লিট। দ্বিতীয় প্রসেস লিখলাম PCC দ্বারা। এই প্রসেসেও কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করা যাবে, কিটোন নয়। PCC কি তুমি জানো, একই কথা বারবার বলবো না। কোন একটা প্রাইমারি অ্যালকোহল, তাকে যদি কোমল জারক দ্রব্য দাও, কোমল জারক দ্রব্য মানে PCC বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যার সংকেত তুমি জানো, পিরিডিন থাকে। পিরিডিনের সংকেত কি? C5H5N প্লাস CrO3 প্লাস HCl। এই তিনটে মিলে একটা জটিল যৌগ তৈরি করে, যাকে বলে PCC বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যা হচ্ছে কোমল জারক দ্রব্য। এই জারণটিকে, প্রাইমারি অ্যালকোহলের জারণটিকে এই অ্যালডিহাইড ধাপে আটকে দেবে, এটা ফার্দার আর অক্সিজেন ধাপে যেতে একে আর ফার্দার কার্বক্সিলিক অ্যাসিড ধাপে যেতে দেবে না। এইভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়। তৃতীয় পদ্ধতি হচ্ছে PDC বা কলিন এর বিকারক দ্বারা। দেখো PDC পুরো কথা হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট, এর আরেক নাম হচ্ছে কলিনের বিকারক। সেটা দিয়েও প্রাইমারি অ্যালকোহলকে মানে RCH2OH কে জারণ করা যায়। এবং লাগবে কি? PDC মানে কি? দেখো দুটো পিরিডিন, C5H5N প্লাস CrO3। এটা ব্যবহার করলেও কিন্তু জারণ প্রক্রিয়াটি এই অ্যালডিহাইড ধাপে আটকে যায়। দেখো এই পদ্ধতিগুলি শুধুমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রেই প্রযোজ্য, এই প্রসেস দ্বারা কিন্তু কিটোন তৈরি করা যায় না। নাম্বার 4, 4 নম্বর প্রসেস। 4 নম্বর প্রসেস হচ্ছে ডিহাইড্রোজিনেশন দ্বারা। ডিহাইড্রোজিনেশন দ্বারা মানে ডিহাইড্রোজিনেশন মানে যে প্রক্রিয়ায় হাইড্রোজেন বেরিয়ে যায়। এই পদ্ধতিতে অ্যালডিহাইডও তৈরি করা যায়, কিটোনও তৈরি করা যায়। তাহলে অ্যালডিহাইডটা বাঁ দিকে লিখছি, কিটোনটা ডান দিকে লিখছি। মনে করো তোমার কাছে আছে 1 ডিগ্রি অ্যালকোহল RCH2OH, তাকে যদি তুমি কপারের উপস্থিতিতে 350 ডিগ্রিতে হিট করো, তাহলে হাইড্রোজেন বেরিয়ে যাবে, -H2 লিখলাম। কোন হাইড্রোজেনটা? এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে পাবো দেখো RCHO মানে অ্যালডিহাইড। এবার কিটোন তৈরি করতে গেলে তোমাকে নিতে হবে 2 ডিগ্রি অ্যালকোহল মানে RCHOHR। তাকে যদি তুমি একইভাবে কি করো, কপার মিশিয়ে 350 ডিগ্রিতে হিট করো, তাহলে হাইড্রোজেন করবে। কোন হাইড্রোজেন? ওই একই রকম, OH থেকে একটা H আর এই আলফা কার্বন থেকে একটা H। তাহলে এই দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে আসে, তাহলে পাবো দেখো RCOR। তাহলে এই পদ্ধতিতে অ্যালডিহাইডও তৈরি করা যায়, কিটোনও তৈরি করা যায়। মুছে দিলাম। এবার চলে আসি 5 নম্বর পদ্ধতি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পদ্ধতি, তোমরা কিন্তু ভালোভাবে নোট ডাউন করবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে
রোজেনমান্ড বিজারণ লিখলাম, রোজেনমান্ড রিডাকশন। রোজেনমান্ড বিজারণে কি করা হয়, প্রথমে অ্যাসিডকে, কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডকে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাকে অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করা হয়। অ্যাসিড ক্লোরাইড বলতে RCOCl। তবে এই ধাপটুকু কিন্তু রোজেনমান্ড বিজারণের মধ্যে পড়ছে না। এই অ্যাসিড ক্লোরাইডের পর থেকেই রোজেনমান্ড বিজারণ শুরু হচ্ছে। তাহলে এই অ্যাসিড ক্লোরাইডকে কি করা হয়, আমি একটু ছবি এঁকে বোঝাচ্ছি। হ্যাঁ, অ্যাসিড ক্লোরাইডকে জাইলিন দ্রাবকে, জাইলিন দ্রাবক, ফুটন্ত জাইলিনে, এখানে ফুটন্ত লিখলাম, ফুটন্ত জাইলিনে দ্রবীভূত করা হয়। কাকে? RCOCl কে। কারণ এটা জৈব যৌগ, এটাও জৈব দ্রাবক, দ্রবীভূত হবে। এবার এর মধ্যে কি করা হয়, বেরিয়াম সালফেট নিয়ে তার উপরে প্যালাডিয়াম চূর্ণ ছড়িয়ে দেওয়া হয়। প্যালাডিয়াম চূর্ণ ছড়িয়ে দিয়ে এর মধ্য থেকে নলের সাহায্যে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়। বোঝা গেল? ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইড নিলাম আর বেরিয়াম সালফেট রেখে তার উপরে প্যালাডিয়াম চূর্ণ ছড়িয়ে দিয়েছি, এবার হাইড্রোজেন গ্যাস চালনা করেছি। তাহলে অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখাচ্ছি। তাহলে কি করেছি, ফুটন্ত জাইলিন দ্রাবক এটা, আর কি আছে, পিডি, BaSO4, এবং এখানে কি দিয়েছে দেখো, হাইড্রোজেন গ্যাস চালনা করেছো, এবং হাইড্রোজেন গ্যাস চালনা করেছো। তাহলে তৈরি হচ্ছে দেখো, এই RCOCl এর হাইড্রোজেন অণুটাকে আমি এইভাবে লিখলাম। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এই Cl আর Hটা বেরিয়ে চলে আসে, বুঝতে পারলে, HCl হিসাবে, এবং হাইড্রোজেনটা জুড়ে যায়, এবং পাই কি দেখো তো, RCHO, অ্যালডিহাইড পাই। তাহলে এইভাবে RCHO পাওয়া যায়। তাহলে এখানে বিজারক হাইড্রোজেন, প্যারাডিয়াম অনুঘটক, এই হাইড্রোজেনটাকে আমি এখানে লিখেছি, H এবং Cl বেরিয়ে গেছে, পেলাম অ্যালডিহাইড। তবে মনে রাখবে, এই উৎপন্ন অ্যালডিহাইডের পুনরায় অ্যালকোহলে বিজারিত হওয়ার তীব্র প্রবণতা থাকে। কারণ অ্যালডিহাইড খুব সহজেই অ্যালকোহলে বিজারিত হয়। আর এখানে প্যালাডিয়াম আর হাইড্রোজেন খুব শক্তিশালী বিজারক, বুঝতে পারলে, তার জন্য বিজারক প্রক্রিয়াটা এখানে আটকাতে চায় না। কিন্তু বিক্রিয়ার মাধ্যমে যেহেতু বেরিয়াম সালফেট আছে, এ কিন্তু প্যালাডিয়ামের একটা অনুঘটক বিষ, তাই অ্যালডিহাইড তৈরি হওয়ার সাথে সাথে প্যালাডিয়ামকে বলবে, এই তোর বিজারণ প্রক্রিয়া আমি এখানে আটকে দিলাম, তুই আর ফার্দার অ্যালকোহলে বিজারিত হতে পারবি না। মূলত বেরিয়াম সালফেটের কারণেই কিন্তু বিজারণ প্রক্রিয়াটা অ্যালডিহাইড ধাপে আটকে গেল, সেটা আর পুনরায় অ্যালকোহল ধাপে যেতে পারলো না। কিন্তু এখানে একটা কথা বলা উচিত, যে বেরিয়াম সালফেট যদি আমি না ব্যবহার করতাম, তাহলে কিন্তু, অর্থাৎ শুধুমাত্র যদি প্যালাডিয়াম আর হাইড্রোজেন থাকতো, তাহলে কিন্তু মনে রাখবে, বিজারণটা অ্যালডিহাইড ধাপে আটকাতো না। ফাইনাল প্রোডাক্ট পেতাম ওই অ্যালডিহাইডের পরের ধাপ, মানে অ্যালডিহাইড বিজারিত হলে যা তৈরি হয় সেইটা, মানে কি RCH2OH, অর্থাৎ বিক্রিয়াটি গিয়ে অ্যালকোহলে গিয়ে দাঁড়িয়ে পড়তো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। যখন রোজেনমান্ড বিজারণটা শিখলামই, তার দু একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধর আমি অ্যাসিটালডিহাইড তৈরি করব, কি থেকে? অ্যাসিডিক অ্যাসিড থেকে। তোমাকে বললো পরীক্ষা, মনে করো অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করো, তাহলে কিন্তু এই রোজেনমান্ড বিজারণ দরকার। কিভাবে? তুমি আগে অ্যাসিডকে PCl5 অথবা PCl5 এর পরিবর্তে তুমি SOCl2ও নিতে পারো। মনে করো PCl5 দিলাম, তাহলে CH3COOH হয়ে যাবে CH3COCl, মানে অ্যাসিটাইল ক্লোরাইডে রূপান্তরিত হবে। এই ধাপটুকু কিন্তু রোজেনমান্ড বিজারণের মধ্যে পড়ছে না। এর পরের অংশটা রোজেনমান্ড বিজারণের মধ্যে পড়ছে। তাহলে সেখানে কি দিচ্ছিলাম মনে আছে? দিচ্ছিলাম আমি হাইড্রোজেন দিচ্ছিলাম, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, আর এখানে দ্রাবক রূপে নিয়েছিলাম, মনে করে দেখো, ফুটন্ত জাইলিন, এটা দ্রাবক। তার ফলে তৈরি হয়েছিল দেখো CH3CHO, বেনজালডিহাইড তৈরি হয়েছিল। সরি, বেনজালডিহাইড বলছি, অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছিল। একইভাবে কিন্তু মনে রাখবে বেনজালডিহাইডও তৈরি করা যায়। কিভাবে? তাহলে সেখানে কি নেবো? বেনজোইক অ্যাসিড, তাকে দিলাম PCl5। বারবার PCl5 না নিয়ে তুমি একবার SOCl2 নাও। SOCl2 নিলে পরে তৈরি হবে বেনজোইল ক্লোরাইড। মাইন্ড ইট, এটাকে বলা হয় বেনজোইল ক্লোরাইড। বেনজিন বলা হয় COCl, মানে বেনজোইল ক্লোরাইড। তাকে তুমি একইভাবে রোজেনমান্ড বিজারণ করো, মানে H2, PD, BaSO4, হ্যাঁ, ফুটন্ত জাইলিন, এই সমস্ত দাও,
দিলে পরে তৈরি হবে দেখো বেনজালডিহাইড, মানে বেঞ্জিন বলে CHO। তবে একটা কথা মনে রাখবে, এই পদ্ধতিতে কিন্তু কিটোন তৈরি করা যায় না। এই পদ্ধতিতে শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করা যায়, এবং সব অ্যালডিহাইড তৈরি করা গেলেও একটা অ্যালডিহাইড আছে যাকে তৈরি করা যায় না, সেটা হচ্ছে ফর্মালডিহাইডকে এই পদ্ধতিতে তৈরি করা যায় না। কেন? কারণ ফর্মালডিহাইড তৈরি করতে গেলে তোমাকে আগে ফর্মিক অ্যাসিড দিতে হবে, তাকে এইভাবে PCl5 বা SOCl2 সাথে বিক্রিয়া করিয়ে ফর্মাইল ক্লোরাইডে রূপান্তরিত করতে হবে, মানে HCOCl রূপান্তরিত করতে হবে আগের মতো। কিন্তু মনে রাখবে, এই যে ফর্মাইল ক্লোরাইড তৈরি হলো সেটা কিন্তু চরম অস্থায়ী, মানে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, অস্থায়ীগুলিকে আমি সাধারণত থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, খেয়াল করে দেখবে এইটা বোঝাচ্ছে এটা অস্থায়ী। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেঙে যায়, কিছু কিছু HCl+CO তে ভেঙে যায়, ঠিক আছে? তাহলে যেহেতু ফর্মাইল ক্লোরাইডই পাওয়া যায় না, বা ফর্মাইল ক্লোরাইড চরম অস্থায়ী, তাই একে বিজারণ করার তো প্রশ্নই আসে না। এই কারণে এই পদ্ধতিতে, মানে রোজেনমান পদ্ধতিতে ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না। আজ এই পর্যন্তই, বাকি অংশটা পরের ভিডিওতে তোমরা দেখবে। শোনো, তার আগে একটা কথা বলি, এই যে আমি অ্যালডিহাইড কিটোন তৈরির মাত্র 5টা পদ্ধতি দেখালাম এই ভিডিওতে, অনেক পদ্ধতি, প্রায় 20খানার মতো পদ্ধতি আছে, হয়তো পরের ভিডিওতে শেষ হবে না, সব কটা ভিডিও পরপর দেখে যাবে। মাত্র 5টা পদ্ধতি বললাম, আরো অনেক পদ্ধতি আছে, অবশ্যই দেখবে, ঠিক আছে?